সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরজে সাদ স্টোরির আরো একটা নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাতে চলেছি, এটা একটি সত্য ঘটনা। ঘটনার নাম এক ভৌতিক যাত্রা। আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাব। তার আগে সবাইকে বলে রাখি, আপনারা যারা এখনো আরজে সাদ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। কামালের সকালটা শুরু হয়েছিল একটু দেরিতে। ঘড়িতে তখন 9:30 বাজে। সরোয়ার্দী হসপিটালের হাজিরা খাতায় সই করতে গিয়ে সে চটপট লিখে ফেলল 9:30। আশেপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না। পাশের টেবিলে বসে থাকা কলিম চাচার দিকে তাকিয়ে সে বলল, বুঝলেন চাচা, বউয়ের শরীরটা ভালো নেই, 8 মাস চলছে, বাসায় কেউ নেই দেখাশোনা করার, টাকা পয়সারও টানাটানি, চিন্তায় ডুবে আছি। কলিম চাচা 60 বয়সে একটু কঠিন মানুষ, ভ্রুকুচকে তাকালেন। একটা কাজে লোক রাখতে পারো না মিয়া? আর শোনো, পরপর 3 দিন লেট হলেই 1 দিনের বেতন কাটা যায়। এ মাসে তুমি 7 দিন লেট, 2 দিনের বেতন তো পানিতে গেছে, মাথায় রেখো। কামাল মাথা নাড়ালো। এসব তার জানা। মাত্র 2 মাস হলো সে হসপিটালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে কাজে যোগ দিয়েছে। কাজের দিনগুলো কখনো এত ব্যস্ত যে খাবার সময় পায় না। হসপিটালের গেট থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে ছুটতে হয়। রোগীদের তাড়াহুড়ো, তাদের পরিবারের উৎকণ্ঠা, সব মিলিয়ে কখনো কখনো মাথা ঠান্ডা রাখা কঠিন। আবার কখনো দিন এত ফাঁকা যে ঝিমিয়ে বসে থাকতে হয়। তবে কাজে থাকতে তার ভালো লাগে। রোগী আর লাশ পরিবহনের কাজে হইচই কম। মাঝে মধ্যে কিছু উপরি পাওয়া যায়, যা তার সংসারে বড় সাহায্য। প্রথম দিকে লাশ নিয়ে গাড়িতে থাকতে গা ছমছম করত। মৃতদের সেই নিথর উপস্থিতি, সাদা চাদরে ঢাকা শরীর, কামালের মনে অজানা আতঙ্ক জাগত। রোগী বা লাশ কোনো হইচই করে না, কোনো তর্কে জড়ায় না। তবু মাঝে মধ্যে রাতের শিফটে যখন রাস্তা নির্জন আর চারপাশ অন্ধকার, মনের মধ্যে একটা অস্বস্তি জাগে। চাবি দিতে দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা। হসপিটালের সিনিয়র নার্স শান্তি দিদি কামালকে বড় ভাইয়ের মতোই দেখেন। কামালের মুখ দেখলেই তার মনে পড়ে তার এক ভাইয়ের কথা, যে দেখতে অনেকটা কামালের মতো ছিল। তিনি দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। কামাল জিজ্ঞাসা করল, কি দিদি, খবর কি? শান্তি দিদি থামলেন না, বললেন, 21 নম্বর রোগীর অবস্থা ভালো না, স্যারদের খবর দিতে যাচ্ছি। তা তোর বউ কেমন আছে? চিন্তা করিস না, আমরা আছি। কথা শেষ না করে তিনি হনহন করে চলে গেলেন। কামাল হাসল। শান্তি দিদির এই তাড়াহুড়ো তার জানা। তিনি সবসময় ব্যস্ত, কিন্তু কামালের প্রতি তার স্নেহ অকৃত্রিম। চাবি নিয়ে কামাল বাহার ভাইয়ের চায়ের দোকানে গেল। সেখানে এলাহি ভাইকে দেখল। ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হসপিটালের কোনো গাড়ি চলে না, তার কথাই আইন। কামাল সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এলাহি ভাই বিরক্ত হয়ে বললেন, কামাল, আজকাল কোথায় থাকিস? ইউনিয়নে আসিস না? শুধু রুগীর সেবা করলেই হবে? নিজের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। পাশে বসা জহির হেসে বলল, লিডার, কামালের তো বাচ্চা হবে। আরেকজন ঠাট্টা করে বলল, কামালের না, ওর বউয়ের। সবাই হো হো করে হেসে উঠল। কামাল হাসি মুখে মাথা নাড়ালো, যেন মজা পাচ্ছে। এলাহি ভাই চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, বস, চা খা। তবে বাচ্চা হওয়ার পর ইউনিয়নের জন্য সময় দিবি। আমি তোদের জন্য খাটতে খাটতে শেষ, যে কোনো দরকারে আমাকে ফোন দিবি। তোমাদের জন্য আমার জান কোরবান। বলে তিনি দলবল নিয়ে চলে গেলেন। কামাল বুঝল আজকের দিনটা বসে বসেই কাটবে। কোনো কল না আসায় সে অ্যাম্বুলেন্সে বসে রেডিও শুনছিল। খবরে দেশের অবস্থা নিয়ে আলোচনা চলছে। হাসিনা খালেদা দুজনেই বন্দী। কখন কি হয় বলা যায় না। রেডিওর ভেতর থেকে উত্তেজিত কণ্ঠস্বরগুলো কামালের মনে অস্থিরতা ঢুকিয়ে দিচ্ছিল। তবু সে মনোযোগ দিয়ে শুনছিল, যেন এই শব্দই তার একমাত্র সঙ্গী। হঠাৎ সুলাইমান এসে একটা ঠিকানা দিল। গুলশান থেকে রুগী নিয়ে আসতে হবে। কামাল তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। বাহারের দোকান থেকে একটা কলা আর বনরুটি নিল দুপুরের খাবারের জন্য। খাতায় লিখে রাখতে বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অ্যাম্বুলেন্সের সুবিধা হলো রাস্তায় সার্জেন্টের ঝামেলা পোহাতে হয় না। কথিত আছে, অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে প্রধানমন্ত্রীর গাড়িও সাইড দেয়। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও কামাল জানে এতে অনেকটা সত্যি আছে। গুলশান থেকে রুগী নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। মায়ের সঙ্গে 2 বার ফোনে কথা হয়েছে। সে বলেছে ভালো আছে, কোনো সমস্যা নেই। তবু কামালের মন চঞ্চল। মায়া এক বাসায় 8 মাসের গর্ভ নিয়ে,
যদি কিছু হয়। চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো সে। চাবি জমা দিতে দোতলায় উঠতেই খবর পেল শান্তি দিদি তাকে কয়েকবার খুঁজেছেন, 7 নম্বর ওয়ার্ডে যেতে বলেছেন। 7 নম্বর ওয়ার্ডটা বড়। ঢুকতেই হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা। শান্তি দিদি সেখানে বসে কামালকে দেখে বললেন, এদিকে আয়, তোর সঙ্গে একটু কথা আছে। কামাল একটা খালি চেয়ার টেনে বসে বলল, দিদি বাসায় যেতে হবে, তাড়াতাড়ি বলো, মায়া একা। শান্তি দিদি বললেন, আরে বস না, কাজ ছাড়া কি ডেকেছি নাকি? 21 নম্বর রোগী মারা গেছে, লাশ মর্গে আছে, তোকে কুমিল্লায় দিয়ে আসতে হবে। শোন, পথের খরচ বাবদ 5,000 টাকা পাবি। কামাল দ্বিধায় পড়ল, এই রাতে? জাকিরের নাইট ডিউটি, ওকে বলো, আর মায়া একা, দেরি হলে ভয় পাবে। শান্তি দিদি হেসে বললেন, জাকির সাভার গেছে, আর তুই তো টাকার কথা বলেছিলি। 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক সুবিধা হবে। আর মায়ের জন্য চিন্তা করিস না, আমি গিয়ে দেখে আসবো। কামাল ভাবল 5,000 টাকা তার কাছে বড় অঙ্ক। মাটির ব্যাংকে জমানো টাকা মিলিয়েও এত নেই। বাচ্চা হওয়ার সময় এই টাকা কাজে আসবে। সে রাজি হলো। শান্তি দিদি একটা সাদা খাম দিয়ে বললেন, এটা টাকা আর ঠিকানা। আর শোন, লোকটা 3 বউ তোর সঙ্গে যাবে। কামাল অবাক, কি এত রাতে লাশ নিয়ে একা যাব? আমি পারবো না। শান্তি দিদি হেসে বললেন, একা কেন? 3 জন তো সঙ্গে থাকবে। আর সাবধান, বুড়ো হয়ে যাস না। তিনি নিজের রসিকতায় হেসে উঠলেন। যে মরেছে সে অনেক বড় লোক ছিল, শেষ বয়সে 3টা বিয়েও করেছে। কচি মেয়েগুলো তার জন্য অনেক করেছে, এখন লাশও নিয়ে যাচ্ছে। তুই পৌঁছে দে, তোর কাজ শেষ। কামাল মায়াকে ফোনে জানালো কুমিল্লায় যেতে হচ্ছে, ফিরতে দেরি হবে। সে যেন চিন্তা না করে। নিচে নেমে দেখলো লাশ গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, এত ভারী লাশ দেখিনি, 4 জনে তুলতে কষ্ট হয়েছে। 3 জন বোরখা পরা মহিলা গাড়ির পাশে দাঁড়িয়ে। একজন কাগজ হাতে এসে বলল, আপনি যাবেন? চলুন রওনা হই। মনির মিয়ার হাতে কয়েকটা নোট দিয়ে তারা গাড়িতে উঠল। রাত 12টায় কামাল অ্যাম্বুলেন্স ছাড়ল। রাস্তা ফাঁকা, সোডিয়াম বাতির আলোয় পথ ভৌতিক লাগছে। কামাল ভূত প্রেত বিশ্বাস করে না, তবু নির্জন রাতে শরীরে শিহরণ জাগে। গাড়ির গতি ঘন্টায় 60 কিলোমিটারে রাখলো। শ্বশুর শিখিয়েছিলেন রাতে এই গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা হয় না। তবু মনের মধ্যে একটা অস্বস্তি। পেছনে লাশ আর 3 জন মহিলা, যাদের মুখ সে দেখেনি। সংসদ ভবনের কাছে এসে বৃষ্টি শুরু হলো। আসাদ গেট সিগনালে থামতেই এক বুড়ো জানালায় উকি দিয়ে বলল, টাকা দে, ভাত খাবো। কামাল বিরক্ত হয়ে 5 টাকা বাড়িয়ে দিল। লোকটা বলল, ভাগ। কামাল গজগজ করল, হারামজাদা, ভিক্ষা চাওয়ার সময় পায় না। পেছনের জানালায় টোকার শব্দ। কামাল বলল, জি বলুন। পেছন থেকে একজন মহিলার কণ্ঠ, কি হয়েছে? না কিছু না। সিগন্যাল ছাড়তেই গাড়ি চালালো। সাইড মিররে বুড়োকে আর দেখা গেল না। ফার্মগেট পেরিয়ে যাত্রাবাড়ির শনিরাখড়ার দিকে গাড়ি চলল। বৃষ্টি অবিরাম, বিদ্যুৎ চমকাচ্ছে। পেছন থেকে ফিস ফিস কথা শব্দ ভেসে এলো। কামালের কানে শুধুই অস্পষ্ট আওয়াজ পৌঁছালো। হঠাৎ একজন বলল, আমরা নামবো। এখানে? হ্যাঁ, সামনে বড় গাছের কাছে থামুন। কামাল গাড়ি থামালো। পেছনের দরজা খোলার শব্দ। আধো আলো যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। লাশটা সিটে বসে হাত পা নাড়ছে। দুটো ছায়া মূর্তি গাড়ির দিকে এগিয়ে আসছে। শরীর নেই, শুধু ছায়া। কামাল ভয় কাট মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ছায়াগুলো পাশ দিয়ে পেছনে চলে গেল। হঠাৎ একটা হাসির শব্দ। সাহস করে তাকিয়ে দেখলো লাশটা মাটিতে দাঁড়িয়ে আছে, হাতে একটা পুটলি। একজন মহিলা পুটলি খুলতেই কামাল একটা শিশুর মাথা দেখলো। লোকটা পুটলিটা গাড়িতে ছুঁড়ে মারলো। সবাই হুড়মুড় করে গাড়িতে উঠলো। কামালের শরীর শক্ত, গাড়ি চালানোর কথা ভুলে গেছে। মনে হচ্ছে গাড়ি নিজেই চলছে। পেছন থেকে চুক চুক শব্দ। সাহস করে তাকিয়ে দেখলো 2 জন মহিলা শিশুটাকে খাচ্ছে। কামালের চোখ ঝাপসা হয়ে এলো। সে চিৎকার করে উঠল, আল্লাহ বাঁচাও। গাড়ি চলছে, কিন্তু কামালের কোনো নিয়ন্ত্রণ নেই। সাইড মিররে দেখলো ছায়াগুলো দাঁড়িয়ে, হাতে দুটো পুটলি। বৃষ্টি থেমে গেছে, তবে বিদ্যুৎ চমকাচ্ছে। কামাল মনে মনে প্রার্থনা করতে লাগলো। পেছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, গাড়ি চালাও। কামাল চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হলো। মেইন রাস্তা দিয়ে গাড়ি চলছে। কামাল শুধু বসে আছে, যেন গাড়ি নিজেই চলছে। পেছন থেকে হাসির শব্দ, ঝুক ঝুক
আওয়াজ। কামাল আর তাকালো না, তার মাথা কাজ করছে না, শুধু মনে মনে বলছে, আল্লাহ, হে আল্লাহ, এই রাতটা পার করাও। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। কামালের এই ভয়ঙ্কর যাত্রা কেমন লাগলো, এরপর কি হলো জানতে চাও? তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আরজে সাদ স্টোরি সাবস্ক্রাইব করো। প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি। বেল আইকন বাজিয়ে দাও আর রোমাঞ্চকর গল্পের জন্য পাশে থাকো। তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।